আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৯ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হাসব্যান্ড আমি তোমার, একটু রোমান্টিকভাবে বলো না। নীরা মনে মনে বলে, মজা নিচ্ছিস বেয়াদব ছেলে? নে নে, তোরই টাইম, দেখে নেব তোকে। এই ভেবে আমাকে বলে, জানো দরজাটা খোলো না প্লিজ। আমি তো অবাক। নীরা আমাকে জানু বলে সম্বোধন করলো। আমি মনে মনে খুব খুশি হলাম। আমি বললাম, ওয়াও জানু, আমি এক্ষুনি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করো জানু, ঠিক আছে? নীরা বলে, মানে কি? আপনি তিশাকে কেন ডাকবেন? নিজের হাত নেই আর এত সময় ধরে আমি দাঁড়িয়ে থাকবো? আমি বললাম, জানো এটা তোমার পানিশমেন্ট, আমাকে তখন বাধা দাওনি তাই। নীরা বলে, হচ্ছেটা কি? হ্যাঁ, কিসের মধ্যে কি আনছেন আপনি? আমি বললাম, নীর পাখি, তুমি ছোট্ট একটা পাখি, তুমি এত কিছু বুঝবে না। আমি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দিচ্ছি, এটা বলেই আমি চলে এলাম। নীরা বলে, খাচ্চর পোলা, আমাকে পানিশমেন্ট দেখাও তুমি, দেখে নেব আমি তোমাকে। এদিকে তিশা এসে বলে, ভাবি, এই ভাবি, কই তুমি? আমাকে ডেকেই নিজে হাওয়া হয়ে গেলে। নীরা বলে, না গো ননদিনী, হাওয়া হব কেন? লুকোচুরি খেলছি তো তাই। দয়া করে দরজাটা খুলে দাও, আমি বের হই। তিশা বলে, তুমি বাহির থেকে দরজা আটকে কি করছো? নীরা বলে, ও মা, জানো না আমি তোমাকে দিয়ে দরজা খোলাবো বলে বাহির থেকে দরজা আটকে আবার ভ্যানিশ হয়ে ভিতরে বসে আছি। তিশা বলে, এ মা, এটা কখনো হয় নাকি? নীরা বলে, হয় না জানোই তো, গাধার মতো প্রশ্ন করছো কেন? বজ্জাতের হাড্ডি দুই ভাই বোন, ভাই দরজা লক করে চলে গেছে আর বোন এসে দরজা খুলে দেওয়া বাদ দিয়ে গাধার মতো প্রশ্ন করছে। তিশা বলে, কি ভাই তোমাকে আটকে গেছে? নীরা বলে, কই না তো, তোমার ভাই কি আমাকে আটকাতে পারে বলো? তিশা বলে, হ্যাঁ সেটাই তো। নীরা বলে, আমার একটা কাজ করে দেবে ননদিনী? তিশা বলে, হ্যাঁ বলো না ভাবি। নীরা বলে, ঝিঙা গাছ চেনো? তিশা বলে, হ্যাঁ চিনি তো, কি করবে? নীরা বলে, ওই গাছের একটা ডাল এনে দিতে পারবে? তিশা বলে, হ্যাঁ কেন পারবো না, কিন্তু কি করবে? নীরা বলে, ঝিঙা গাছের ডাল দিয়ে তোমাদের দুই ভাই বোনকে ইচ্ছে মতো পিটাবো। আমাকে এখানে আটকে রেখে উনি চলে গেল আর তুমি এসে মজা শুরু করেছো। জলদি দরজা খোলো, নয়তো সত্যি তোমাদের কপালে দুঃখ আছে। তিশা বলে, আরে না ভাবি, ওয়েট ওয়েট, এই নাও খুলে দিলাম, এবার এসো। আমি গেলাম বলে দৌড় দিল তিশা। তিশাকে দৌড়াতে দেখে মা বলে, কি রে দৌড়াচ্ছিস কেন? তিশা বলে, কই দৌড়াচ্ছি, আমি তো কলেজে যাচ্ছি। মা বলে, তাই? তাহলে বই ব্যাগ ছাড়াই? তিশা বলে, ওহ মামনি, তুমিও নাই, এই যে সব নিলাম আর আমি গেলাম, বাই ভাইয়া, বাই মামনি, বাই ভাবি। বলেই দৌড়ে বেরিয়ে গেল তিশা। তিশার মুখে ভাবি ডাক শুনে বুঝলাম নীরা বেরিয়ে এসেছে। আমি পিছন করে নীরাকে দেখে হাঁ হয়ে যাই। মনে মনে ভাবছি, বাহ, আমার নীর পাখিটাকে তো আজ মিষ্টি পাখি লাগছে। কিন্তু এই মেয়েটা আবার কেন সাজলো? হ্যাঁ, আমাকে দেখছি পাগল না করে ছাড়বে না ও। এমনিতেই ছোট পাখি, তার উপর এমন সেজেছে, সবাই নজর দেবে না? আবার চুলও ছেড়ে দিয়েছে, কেন শুনি? কাকে দেখাতে হবে? দাঁড়াও দেখাচ্ছি। মা নীরাকে দেখে বলে, কি রে মা, কোথাও যাবি? নীরা বলে, হ্যাঁ মামুনি, কলেজে যাব। মা বলে, খেয়ে নে, আর মিরাজ যাবার সময় বোমাকে কলেজে নামিয়ে দিয়ে যাস। নীরা বলে, না আমি একাই যেতে পারবো। আমি বললাম, আমি জানি তুমি পারবে, বেশি কথা না বলে খেয়ে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি, বলে বেরিয়ে গেলাম। নীরা মনে মনে ভাবে, বজ্জাত ছেলে, গুন্ডা একটা, উনি যা বলবে আমাকে তা শুনতে হবে। কেন রে, কে তুই? আমার বর? না, কি বলছি আমি এসব, ও তো আমার বরই, আমি পাগল হয়ে যাব। না নীরা, তুই পাবনার টিকিট কাট, অল্প কিছুদিনের মধ্যে তোকে পাবনায় যেতে হবে। মা নীরাকে ভাবতে দেখে বলে, কি রে মা, কি ভাবছিস এত? নীরা স্বাভাবিক হয়ে বলে, না কিছু না, মনির আপুকে দেখছি না যে। মা বলে, সকালে উঠে ব্যাগপত্র নিয়ে চলে গেছে, তোরা ঘুমিয়েছিলি তাই কিছু বলে যায়নি, পরে ফোন করবে বলেছে। নীরা বলে, বাহ, তাই নাকি? হঠাৎ চলে গেল কেন? মা বলে, আপদ বিদায় হয়েছে, ওর কথা আর ভাবতে হবে না। নীরা মনে মনে বলে, মামনি তুমি বুঝবে না, ও যে কি তা আমি ভালোভাবেই বুঝেছি। এই বলে, আচ্ছা আমি আসছি। মা বলে, দেখে শুনে যাস মা। নীরা বলে, মামনি বাই। নীরা বের হয়ে দেখে আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে গেমস খেলছি। নীরা বিড়বিড় করে বলে, না, আমার গুন্ডাটাকে তো আজ হেব্বি লাগছে, দেখতে একদম চকাচক, আবার ক্রাশ খাইলাম। কিন্তু এভাবে আমি যেমন তাকিয়ে আছি, তাহলে বাইরের সব মেয়েও ওর দিকে তাকিয়ে থাকবে। না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। ভাব নীরা ভাব। এমন সময় মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে মাটিতে বসে চেঁচাতে শুরু করে, আহ, কে আছো, আমাকে বাঁচাও, পড়ে গেলাম গো। নীরার চিৎকার শুনে আমি তাকিয়ে দেখি নীরা মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে নীরাকে তুলতে গেলাম। তৎক্ষণাৎ নীরা 2 হাত ভর্তি মাটি নিয়ে আমার সাথে মাখিয়ে দেয়। আমি বললাম, নীর পাখি, এটা কি করলে? নীরা বলে, বাজে দেখাচ্ছিল, যান চেঞ্জ করে আসুন। আমি বললাম, কিন্তু তুমি তো। নীরা বলে, আমার হাত পা আছে, পড়ে গেলে উঠতে পারি, আপনি জলদি যান, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু বুঝলাম না আমার সাথে কি ঘটে গেল। আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম চেঞ্জ করার জন্য। নীরা বলে, কি বিচ্ছু ছেলে, আমাকে আটকিয়ে রেখে আসছিলে না? এটা তার শাস্তি ছিল, চেনো না আমাকে, বেটা বজ্জাত। একটু পর আমি বের হয়ে এলাম চেঞ্জ করে। আমাকে দেখে নীরা হাঁ হয়ে যায়, কারণ এবারে ড্রেস আপ আগের থেকে আরো জটিল। হোয়াইট টি শার্ট, বুক বরাবর কাটা, বুকের লোমগুলো হালকা দেখা যাচ্ছে, হোয়াইট প্যান্ট, চোখে সানগ্লাস। নীরা বলে, এটা কি হলো? এই বলে নিজের কপাল নিজে চাপড়িয়ে আবার বলে, এটা কি করলাম, এর থেকে আগে একটু কম সুন্দর দেখাচ্ছিল। আমি ওর সামনে গিয়ে বললাম, জান পাখি, এখন কেমন লাগছে? নীরা আমার আপাদ মস্তক দেখে বলে, খুবই বাজে।
আমি বললাম, নীর, মিথ্যে কথা একদম বলবে না। আমি জানি আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, না হলে তুমি এমন করে তাকিয়ে থাকতে না। আমার কথা শুনে নীরা অন্যদিকে তাকিয়ে মনে মনে বলে, কি যে করিস না তুই নীরা, এভাবে তাকিয়ে থাকার কি আছে? কি ভাবলো ও? আমি বললাম, জান পাখি, আমি কিছু মনে করিনি জানো। বলেই আমি নীরার সামনে এসে দাঁড়াই। আমি বললাম, এটা দিয়ে চুলগুলো বেঁধে নাও। নীরা বলে, চুলের কাঁটা আবার আনলেন কেন? দেখছেন না আমার চুল ভিজা, পানি পড়ছে চুল থেকে। আমি বললাম, এজন্যই চুল বেঁধে নিতে বলছি, কারণ এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, বাহিরের কারণ না। তাড়াতাড়ি চুল বেঁধে গাড়িতে ওঠো। নীরা বিড়বিড় করে বলে, আজব তো, চুল থেকে পানি পড়ার মধ্যে আবার কিসের সৌন্দর্য লুকিয়ে আছে? নীরা চুল বাঁধছে, আর আমি এক পা দুপা করে একদম নীরার গা ঘেঁষে দাঁড়ালাম। তারপর নীরার গালে দু হাত রেখে ওর মুখ উঁচু করে কিস করতে যাব, ঠিক তখনই নীরা আমার পায়ের উপর জোরে পা মেরে দেয়। আমি ব্যথায় কুকিয়ে উঠে বললাম, উফ আল্লাহ গো, এটা কি করলে নীর? উফ। নীরা বলে, কেন বাধা দিলাম? আপনি তো একটু আগে বললেন আপনি যখন আমার কাছে আসবেন তখন যেন আপনাকে বাধা দেই, তাই আর কি। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে আমার। বলেই নীরা গাড়িতে উঠে গেল। আমি বললাম, এ কেমন মেরে বাবা, আমার কথা আমাকে ফাঁসালো? বলেই আমি গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। নীরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যাই। যাবার সময় বলে গেলাম, অফিস থেকে ফেরার পথে আমি তোমাকে নিয়ে যাব। নীরার অনেকদিন পর আজ কলেজে এসে খুব ভালো লাগলো, কিন্তু ওর খারাপ একটাতেই লাগলো, আশিক ওর সাথে কথা বলছে না। অনেক চেষ্টা করলো আশিকের সাথে কথা বলার, কিন্তু আশিক কথাই বলে না। কলেজ শেষ হবার পর নীরা আশিকের হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেল। ওখানে গিয়ে নীরার চক্ষু চড়ক গাছ, কারণ এসে দেখে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আর আমাকে ঘিরে কিছু মেয়েও বসে আছে। একটা মেয়ে আবার আমার গা ঘেঁষে বসে আছে। আমি সবার সাথে খুব হাসি তামাশা করছি। নীরা এসব কাণ্ড দেখে মনেই নেই ও আশিকের হাত ধরে আছে। আমাকে এই অবস্থায় দেখে রাগের চোটে আশিকের হাতে চাপ সৃষ্টি করছে, সেদিকে নীরার কোনো খেয়াল নেই। আশিক বলে, নীরা কি করছিস, আমার হাতে লাগছে তো। এটা শুনে নীরা আশিকের হাত ছেড়ে দিয়ে তারপর কলেজ থেকে বেরিয়ে আসে, আমাকে কিছু না বলে। নীরার এরকম ব্যবহার দেখে আশিক তো আরও রেগে যায়। সেও কলেজ থেকে বেরিয়ে আসে নীরার সাথে। আশিক বাইরে এসে দেখে নীরা কারোর বাইকে বসে নখ কামড়াচ্ছে। আশিক বলে, কার বাইক এটা? নীরা বলে, জানি না। আশিক বলে, জানিস না মানে? তো এভাবে বসে আছিস কেন? নীরা বলে, আমার মন চাইছে তাই। আশিক বলে, নিজেকে কি ভাবিস হ্যাঁ? সব তোর কথা মতো চলবে? সেদিনের পর থেকে নো কল নো খবর। আমার কলটাও তুই রিসিভ করিস না কেন? ওই মিরাজের ভয়ে? তোকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমি মরতে ভয় পাই না, কিন্তু তোকে ছাড়তে পারবো না। আর তুই কি করলি? তোর সাথে আমার কোনো কথা নেই। এদিকে আশিকের কোনো কথাই নীরার কানে যাচ্ছে না। ওর চোখে শুধু আমার বন্ধুদের সাথে গল্প করার দৃশ্য ঘোরপাক খাচ্ছে। আশিক বলে, কি রে, কথা কানে যাচ্ছে না? এমন সময় আমি বন্ধুদের সাথে বেরিয়ে আসি। এদিকে আশিক নীরার উপর রাগ করে চলে যাবার জন্য বাইক এক্সট্রা দিতে থাকে। নীরা আমাকে দেখে তাড়াতাড়ি বাইক থেকে নেমে আশিকের বাইকে উঠে পড়ে। এটা দেখে তো আমার মাথা পুরোই আগুন হয়ে যায়। নীরা আর আমার চোখাচোখি হতেই নীরা আমাকে মুখ ভেসকি দেখায়, তারপর আশিকের কাঁধে হাত দিয়ে চলে যায়। আমি বললাম, আজ আসো বাসায়, তোমার বাইক ওঠার শখ আমি বের করছি। নীরা বাসার সামনে এসে বলে, আশিক আমাকে এখানে নামিয়ে দে। আশিক বাসাটা দেখে বলে, এটা কার বাসা? এটা তো তোর বাসা না। নীরা বলে, কাজিনের, তুই বেশি কথা না বলে আমাকে নামিয়ে দে তো। আশিক নীরাকে নামিয়ে দিয়ে চলে গেল। আশিক চলে যাবার পর নীরা ভাবছে বাসায় ঢুকবে কি ঢুকবে না, কারণ আমি তো আজ ওকে চিবিয়ে খেয়ে নেব। এদিকে আমি বসে নীরার জন্য অপেক্ষা করছি, কিন্তু নীরার কোনো খবর নেই। আমি বললাম, এত বড় সাহস তোমার, আমার কথা অমান্য করো? এত সাহস পাও কই? আজ আসো বাসায়, দেখাচ্ছি তোমাকে। এদিকে নীরা কি করবে বুঝতেই পারছে না। নীরা বলে, আল্লাহ বাঁচাও আমাকে। কেন যে তখন রাগের মাথায় আশিকের বাইকে উঠতে গেলাম, আমার তো মনেই ছিল না। ঘুরে তো ওর কাছেই আসতে হবে, কি করি আমি? নীরা, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওই মনিরা শাকচুনি যখন ওর গায়ের সাথে চুপকে থাকতো তখন তো তুই কিছু বলতিস না, আর আজ এত মেয়েদের সাথে বসে কিসের এত কথা? হ্যাঁ, আমি তো কিছু বলিনি। রাক্ষস আমার বেলায় যত সব নাকি, কিন্তু রাক্ষসটা যদি সত্যি সত্যি আমাকে খেয়ে ফেলে? না বাবা, আমি বাসায় যাব না। তার থেকে বরং বাগানের দোলনা গিয়ে বসে থাকি কিছুক্ষণ। এই বলে নীরা বাগানের দোলনা গিয়ে বসে পড়ে। এদিকে আমি নীরার জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু নীরার দেখা না পেয়ে আমার রাগ বেড়ে যাচ্ছে। আমার মনে হয় নীরা হয়তো আশিকের সাথেই আছে। আমি বাসা থেকে বেরিয়ে গেলাম আশিকের খোঁজে। কিছুক্ষণ খোঁজার পর আশিককে পেয়েও গেলাম। দেখে আশিক বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু নীরাকে পেলাম না। আমি বুঝলাম আশিকের সাথে নীরা নেই, কিন্তু মেয়েটা গেল কোথায়? এবার আমার টেনশন হতে লাগলো, কি করব বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম একবার ওদের বাসায় খোঁজ নিয়ে দেখি। তাই আমি নীরার বাসায় চলে গেলাম। কলিং বেল প্রেস করতে নীরার মা দরজা খুলে দিল। নীরার মা বলে, কাকে চাই? আমি বললাম, আন্টি নীরা। আমার কথা পুরো শেষ হতে দিল না, তার আগেই তিনি বলেন, ওই মেয়ের কথা একদম আমার সামনে বলবে না। আমাদের মেয়ে মরে গেছে, আর তুমি কোন সাহসে এখানে এসেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর শোনো, ওই মেয়েকে বলে দেবে আমরা মরে গেলেও যেন আমাদের দেখতে না আসে। ওই মেয়ে বেঁচে থাকার যে মরে যাওয়া। আমিও ওনার কথা শেষ করতে না দিয়ে বললাম, ব্যাস আন্টি, অনেক বলেছেন, আর না। বলে বাসা থেকে বেরিয়ে আসি। কিন্তু এবার আমি টেনশনে কান্না করে দেই। মেয়েটা কোথায় গেল? কোথায় খুঁজবো আমি ওকে? আমি আর ভাবতে পারছি না।
তাই আমি বাসায় ফিরে মায়ের কবরের কাছে যাই, তারপর মাটিতে ধপ করে বসে পড়ি। হঠাৎ দোলনার দিকে তাকাতেই দেখি নীরা দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে ওভাবে শুয়ে থাকতে দেখে আমার রাগ নিমেষেই মাটি হয়ে গেল। বুকের উপর থেকে যেন চিন্তার একটা বোঝা নেমে গেল। নীরার কাছে উঠে গিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। নীরাকে আলগোছে কোলে তুলে নিয়ে বুকের সাথে জাপটে ধরি, তারপর বাসায় নিয়ে আসি। তিশা বলে, ভাবির কি হয়েছে? আমি বললাম, চুপ। তিশা ফিস করে বলে, ঠিক আছে। আমি বেডরুমে এসে বিছানায় নীরাকে শুয়ে দিতে গেলাম, কিন্তু নীরা ঘুমের মধ্যে আমাকে 2 হাতে জড়িয়ে ধরলো। আমি নীরাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বিছানায় আতশো হয়ে বসে থাকি। এদিকে মা খাবারের জন্য আমাদের ডাকতে আসে, এসে দেখে আমরা এভাবে ঘুমিয়ে আছি। এটা দেখে মা মুচকি এসে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নীরার ঘুম ভাঙতেই দেখে সে আমার বুকে, কিন্তু সে বুঝতে পারলো না সে এখানে কেমন করে এলো। নীরা উঠতে গিয়েও উঠল না, আমাকে আবার জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। নীরা চুপচাপ শুয়ে আমার বুকের হার্টবিটের শব্দ শুনতে থাকে। এদিকে আমার ঘুম ভাঙতেই দেখি নীরা এখনো ঘুমোচ্ছে। আমি নীরার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে বিলি কাটতে থাকি। আমি বললাম, নীর পাখি, তুমি আমার ভালোবাসাটা কেন বোঝো না বলো তো? তুমি ভালো করেই জানো আমি অন্য কোনো ছেলেকে তোমার সাথে দেখলে আমার সহ হয় না, আমার রাগ উঠে যায়। তারপরও তুমি সেই কাজটা বেশি করে করো। এদিকে নীরা চুপচাপ ঘুমের ভান করে আমার কথাগুলো শুনছে। আমি বললাম, নীর, তুমি আজ আমাকে খুব কষ্ট দিছো। আমার সামনে তুমি অন্য কারোর বাইকে চড়ে তার কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলে। আই লাভ ইউ জান পাখি, আই জাস্ট লাভ ইউ। তুমি খুব কষ্ট দিছো আমাকে, খুব। নীরা এই কথা শুনে সাথে সাথে ধুম করে উঠে আমার কোলে বসে পড়ে। নীরা বলে, তাই না? আপনার খুব কষ্ট হয়, আমি কিছু করলেই দোষ। আর আপনি কেন আজ কলেজের ওই পেতনিগুলোর সাথে হেসে হেসে কথা বলছিলেন? হ্যাঁ? আমি অবাক হয়ে বললাম, কোন পেতনি? নীরা বলে, কেন, কলেজের ক্যাম্পাসে? আমি বললাম, ওরা তো আমার কলেজ লাইফের বান্ধবী ছিল, আজ অনেকদিন পরে দেখা, তাই। নীরা বলে, তাই কি? হ্যাঁ তাই কি? হেসে হেসে সবাইকে নিজের দাঁত দেখাতে হবে, অসহ্য লোক একটা। আমি বললাম, এক মিনিট, তোমার গায়ে লাগছে কেন? তুমি তো আর আমাকে ভালোবাসো না। কথাটা বলে আমি নীরাকে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে পড়ি। নীরা কি বলবে বুঝতে পারছে না, ওর যে গায়ে লাগবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে, কিন্তু কিছুতেই তা স্বীকার করবে না। তাই চিৎকার করে ওঠে, আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিলেন কেন? আমি বললাম, মানে আমার কোল, আমার ইচ্ছে। নীরা বলে, কিসের ইচ্ছে? হ্যাঁ কিসের ইচ্ছে? আমাকে এক্ষুনি কোলে নেবেন, নয়তো আমি বললাম, নয়তো কি? নীরা বলে, নয়তো আমি, থাক কিছু না, নিতে হবে না আমাকে, আমার ওয়েট অনেক তো। আর আপনি আপনার মনিকে কোলে নেন গিয়ে, আপনার কোলে ওঠার অনেক মেয়ে আছে, আমাকে নিতে হবে না, আমাকে নিতে আপনার কষ্ট হবে। আমি কিছু বলতে যাব, তার আগেই মা চলে আসে। মা বলে, কিরে তোরা খাবি না? সন্ধ্যা হয়ে এলো যে। মায়ের কথা শুনে নীরা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বললাম, চলো আসছি। খাবার টেবিলে এক পাশে নীরা, অন্য পাশে আমি। নীরা হালকা কিছু খেয়ে উঠে গেল, কিন্তু রুমে যায় না। আমি খাওয়া শেষ করে রুমে বসে ভাবছি, এই মেয়ে কিসের মধ্যে কি এনে রাগ করলো। ভেবেছিলাম খুব ঠান্ডা একটা মেয়ে, কিন্তু এ তো দেখছি পুরোই উল্টা। কোনোভাবে ওকে বুঝে উঠতে পারছি না, ও কেন এসব নিয়ে উল্টা বোঝে আমাকে। আমি যে ওকে কত ভালোবাসি সেটা বোঝে না। কিন্তু গেল কই, রাত 8টা বাজে। আমি রুম থেকে বের হয়ে সারা বাড়ি খুঁজেও নীরাকে পেলাম না। পরে তিশার রুমে গেলাম। আমি বললাম, কিরে কি করছিস? তিশা বলে, ভাবি মামনির সাথে পাশের বাড়ির আন্টির বাসায় গেছে। আমি বললাম, আমি কি নীরার কথা তোর কাছে শুনতে চেয়েছি? তিশা বলে, তা নয় তো কি, আমি বুঝি না। আমি তিশার মাথায় চাপড় মেরে নিজের রুমে চলে এলাম। বিছানায় বসে আবার ভাবতে থাকি, ও বাহিরে গেল আর আমাকে বলে গেল না কেন? এত রাগ কিসের ওর, তাও আমার উপর? ইস, তখন যে কেন আমি ওকে কোল থেকে নামালাম, না হলে তো আমার নীর পাখিটা এত রাগ করতো না। এখন কি করলে পাখিটার রাগ কমে যাবে? কিন্তু ও এখনো আসছে না কেন? আমি ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়লাম। রাতে তিশা খাবারের জন্য ডাকতে এলো, আমি খাবো না বলে দিলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখি নীরা এখনো আসেনি। তাই আবার উঠে নীরাকে খুঁজতে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি নীরা সোফায় ঘুমোচ্ছে। আমি নীরাকে হালকা করে ডাক দিলাম, কিন্তু নীরার কোনো সাড়া নেই। আমি ওকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দেই। আমি লক্ষ্য করলাম নীরার হাতের আঙ্গুলের নখের কাছে রক্ত জমাট বেঁধে আছে। নীরা নখ কামড়িয়ে এই অবস্থা করেছে। এটা দেখে আমার খুব রাগ হলো। আমি মেডিসিন এনে আঙ্গুলে লাগিয়ে দিলাম। আমি বললাম, এই মেয়েটা আমাকে এত কষ্ট দেয় কেন? নখ কি খাবারের জিনিস নাকি বুঝি না, মনে হচ্ছে থাবড়িয়ে দাঁতগুলো ফেলে দেই। নীরা ঘুমের ঘরে বলে, তুমি আমাকে ভালোই বাসো না, তাই তো কোলে নিলে না। আমি নীরার কথা শুনে নীরা নীরা বলে ডাক দিলাম, কিন্তু নীরা ঘুমের ঘরে কথাগুলো বলে। আমি বললাম, পাখিটা চুপচাপ ঘুমাতেও পারে না, ঘুমের ঘরেও আমি তোমাকে অনেক ভালোবাসি নীর। কবে যে বুঝবে তুমি, তুমিও যে আমাকে ভালোবাসো আমি ঠিক বুঝেছি। দেখি কবে তুমি আমাকে আপন করে নাও, তোমাকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো ছোট পাখি। আমার কথা শেষ না হতেই হঠাৎ নীরা আমার গলা জড়িয়ে ধরে। সে আবারও বিড়বিড় করে বলে, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমাকে কোলে নাওনি, তুমি আমাকে আদরও করো না। ওর কথা শুনতে শুনতে আমার হাসি পাচ্ছে। মেয়েটা যে ঘুমের মাঝেও বকে আমি জানতাম না। আমি আর দেরি না করে ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। নীরা আমার বুকের মাঝে এসে আমাকে জাপটে ধরে, ওর ঠোঁট জোড়া একদম আমার সামনে। আমি এক হাতে ওর কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিলাম, আর অন্য হাত দিয়ে ওর মাথাটা শক্ত করে চেপে ধরি। তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। একসময় ঠোঁট ছেড়ে ওর গলায় গভীরভাবে কিস করি, চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করি। ধীরে ধীরে আমার হাত চলে গেল নীরার ব্লাউজের হুকের কাছে, কিন্তু সাহস হলো না খুলতে। কিছুক্ষণ এভাবে কিস করে ওকে ছেড়ে দিলাম।
ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে বললাম, এত কাছে আসলে যে আমি থাকতে পারি না নীর পাখি, অনেক কষ্ট হয় আমার। বলে আমি নীরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। এদিকে নীরা উঠে নিজেকে বিছানায় রেখে, ওর বুঝতে কষ্ট হয় না যে আমি ওকে নিয়ে এসেছি। নীরা উঠে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে, তারপর ফোনটা হাতে নিয়ে দেখে আমার মেসেজ। ঘুম থেকে উঠছ? রেডি হয়ে নাস্তা করো, ড্রাইভারকে বলে রেখেছি উনি কলেজে নামিয়ে দেবে, আবার কলেজ শেষ হলে নিয়ে আসবে, এর থেকে যেন অন্য কিছু না হয়। মেসেজটা পড়ে নীরা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। নীরা বলে, বজ্জাত ছেলে, তোর কি শুনি? আমি যাই করি? শুনবো না আমি তোর কথা। কি করবি তুই? গুন্ডা, বনমানুষ, আমি সব ছেলের কোলে গিয়ে বসে থাকবো। তোর কি? তুই আমার কোন কথা শুনিস? হ্যাঁ, যত সব। কিন্তু সে যতই মুখে এসব বলুক, আমার কথা মতোই কলেজে গেল। গাড়ি থেকে নেমে নীরা কলেজে ঢুকতে আশিকের সাথে দেখা। আশিক বলে, এতক্ষণে মহারানীর আসার সময় হলো, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। নীরা বলে, কি হয়েছে? আশিক বলে, তোর সাথে আমার কিছু কথা আছে। নীরা বলে, বলে ফেল। আশিক বলে, আমি তোকে ভালোবাসি। নীরা অবাক হয়ে বলে, হোয়াট? আশিক বলে, সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না, একবার তুই রাজি হয়ে যা। তারপর ওই শয়তান মিরাজকে আমি। আশিকের কথা শেষ হতে দিল না, তার আগেই নীরা বলে, মুখ সামলে কথা বল আশিক, হি ইজ মাই হাজব্যান্ড। আশিক বলে, কি? নীরা বলে, মিরাজ আমার হাজব্যান্ড, 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। আশিক বলে, কি যাতা বলছিস এসব? আমি মানি নেই বিয়ে, তুই শুধু আমার নীরা, তুই শুধু আমার। নীরা বলে, দেখ আশিক, পাগলামো করিস না, তোকে আমি খুব ভালো বন্ধু ভাবি, সারা জীবন আমাদের সম্পর্ক টিকে থাকতো, কিন্তু আজ তুই যা বললি, এরপর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকলো না। আশিক বলে, এমন করিস না নীরা, আমি তোকে ভালোবাসি রে, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? নীরা বলে, শোন, আমি অন্য একজনের নিজস্ব সম্পত্তি, আর বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, যেমন ভাবেই হোক আমার আর মিরাজের বিয়েটা হয়েছে, আর আমি মন থেকে বিয়েটা মেনে নিয়েছি। আশিক বলে, বিয়েটা মেনে নিলে তো হচ্ছে না, তুই কি মিরাজকে মন থেকে মেনে নিয়েছিস বল? ভালোবাসতে পেরেছিস বল? নীরা বলে, পেরেছি, আমি মিরাজকে ভালোবাসি। আশিক বলে, মিথ্যে বলছিস তুই। নীরা বলে, এই নিয়ে অহেতুক তোর সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না, একটা কথাই বলবো, আমাকে ভুলে যা। বলে নীরা কলেজ থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখে ড্রাইভার চলে গেছে। নীরা বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবে, আমার কাছে আছেটা কি? সব ছেলেগুলো আমার পিছিয়ে কেন পড়তে হয়? বুঝি না। ধুর, জীবনটাই আমার তেজপাতা হয়ে গেল, ড্রাইভারটাও চলে গেল, আমি বাসায় যাব কি করে? ব্যাগটাও আনতে মনে নেই। আল্লাহ, আমাকে কেন এত সমস্যা 2 হাত ভরে দান করো, বুঝি না। আমাকে এত ভালোবাসার কি দরকার? একটু কম ভালোবাসলেও তো পারো নাকি? এখন কি করি? গুন্ডাটাকে একটা ফোন দেই, এই বলে আমাকে ফোন দেয়, কিন্তু ফোনটা একটা মেয়ে রিসিভ করে। নীরা বলে, হ্যালো, কে আপনি? মেয়েটি বলে, আপনি কে বলছেন? নীরা বলে, আমি নীরা, মিরাজ কই? মেয়েটি বলে, আমি ওনার পিএ, স্যার জরুরি মিটিংয়ে আছে। নীরা বলে, থাকুক মিটিংয়ে, তোমার স্যারকে এক্ষুনি ফোন দাও। পিএ বলে, সরি ম্যাম, ফোন দেওয়া যাবে না। নীরা বলে, যাবে না মানে? দেবে কিনা তাই বলো। পিএ বলে, এ পাগলকে বোঝানো সম্ভব না। নীরা বলে, কি বললে তুমি? আমি পাগল? এই, তুমি আমাকে পাগল বললে কেন? গাছ পেতনি তুই, তোর খবর করছি আমি। এমন সময় আশিক এসে বলে, নীরা তুই আমাকে ভুল। আশিকের কথা শেষ হতে দেয় না। নীরা বলে, আর একটা কথা বলে এমন একটা থাপ্পড় খাবি, সারা জীবন মনে রাখবি, একদম সামনে আসবি না আমার। এটা শুনে আশিক আচমকায় নীরার হাত ধরে। আশিক বলে, কি ভাবিস আমাকে তুই? তুই আমার না হলে কারোর হতে পারবি না। কথাটা শুনেই নীরা আশিকের গালে থাপ্পড় মেরে দেয়। নীরা এমনিতেই রেগেছিল, তারপর আবার আমার পিয়ে নীরাকে রাগিয়ে দিয়েছে, আবার আশিকের এমন ব্যবহার। নীরা রীতিমতো ভয় পেয়ে যায়, রিক্সা ডেকে আমার অফিসে চলে আসে। অফিসের সামনে আসতে নীরা রিক্সা থেকে লাফ দিয়ে হন হন করে অফিসের মধ্যে ঢুকে পড়ে। এদিকে রিক্সা চালক ভাড়ার জন্য চিল্লাচ্ছে, কিন্তু নীরার কানে কিচ্ছু যাচ্ছে না। সে রিসিপশন থেকে আমার রুম নাম্বার শুনে এক প্রকার দৌড়ে নক না করেই রুমে ঢুকে পড়ে। আমার রুমে অনেক ক্লায়েন্ট ছিল, নীরাকে হঠাৎ আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, নীর, তুমি এখানে? এরই মধ্যে দুজন সিকিউরিটি গার্ড এসে নীরার হাত ধরে বের করতে যাবে, তখনই আমি চেঁচিয়ে বললাম, হাউ ডিয়ার ইউ, শি ইজ মাই ওয়াইফ, গেট আউট অফ হেয়ার, স্টুপিড গাইস। এই বলে আমি ইশারাতে সবাইকে বেরিয়ে যেতে বলে এর মধ্যে একজন বলে ওঠে, স্যার, মিটিংটা জরুরি। আমি বললাম, আমি সবাইকে বেরিয়ে যেতে বলছি। ব্যাস, আমার কথা শুনে আর কেউ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। নীরা রীতিমতো ভয় পেয়ে যায়। ও ভাবতে পারেনি এমন কিছু হবে, রাগে ভয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি নীরার কাছে এগিয়ে আসি। আমি বললাম, কি হয়েছে আমার জান পাখিটার? কে কি বলেছে তোমাকে, আমাকে বলো। নীরা ভেবেছিল এভাবে রুমে আসার জন্য আমি ওকে বকবো, কিন্তু আমার কথা শোনার সাথে সাথে নীরা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে শুরু করে। আমি বললাম, জান, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? কে তোমাকে কি বলেছে জান, বলো। এরই মধ্যে আমার পিয়ে আসে রুমে। পিয়ে বলে, স্যার আপনার ফোনটা। নীরা ফোনের কথা শুনে মাথা ঘুরে তাকিয়ে দেখে মেয়েটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। নীরা ঝট করে ওর হাত থেকে ফোনটা নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারলো। আমি বললাম, নীর পাখি। আমার কথা শেষ না হতে হঠাৎ নীরা পিয়ের সাথে যা করলো তা দেখে তো আমি অবাক। বেচারি পিয়ে থতমতো খেয়ে যায়। বুঝতে পারছি না ব্যাপারটা আমি কি করে হ্যান্ডেল করব। হঠাৎ নীরা এমন করছে কেন তাও বুঝতে পারছি না। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।